আসসালামু আলাইকুম। আমার বাবা যখন দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরল, সবাই শুধু আমার দিক তাকিয়ে আফসোস করলো। বলছিল, আহারে মাইয়াটার কপাল পড়ছে, ওইটুকুই বয়সে বুঝিনি সৎ মা মানে কি। শুধু দেখেছিলাম মা আর আগের মতন কথা বলে না। ঘরের পরিবেশটা কেমন অচেনা হয়ে উঠেছে। যেই ঘরে একসময় মায়ের হাসি শব্দ, আমার দুষ্টমি, মায়ের বকুনিতে ভরে থাকতো, এখন সেই ঘরটা পরিবেশ কেমন জানি গুমোট হয়ে গেছে। তবু সংসার দিক তাকিয়ে মা মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম। হয়তো ভেবেছিলাম কোনো একদিন বাবা আগের মতন তাকিয়ে কাছে টেনে নেবে, এমনটা ঘটলো না। বরং বাবা তার নতুন বউ সম্মতে যেই ঘরে মায়ের সঙ্গে থাকতো, সেই ঘরে নতুন বউ আর তার থাকার ব্যবস্থা করে। এদিকে আমার মা মেয়ে ঠাঁই পাই নাই অতি শিলাই ছোট কক্ষে। বাবা তখন আগের মতন অফিসে যায়, রাত করে ফেরে, তবে আগের মতন আর আমাকে কোলে তুলে নেয় না। আমার ছোট রানী, বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবার চোখে তখন নতুন বউর কাজল টানা চোখ, আমাদের দিকে তাকানোর সময়ই হয় না। আর বহুদিন এক সবটা সহ্য করে মা একদিন নীরবে ব্যাগ গুছিয়ে ঘর ছেড়ে চলে যায়, আমায় ফেলে যায় নিজের সতীনের ঘরে। আমি স্কুল থেকে ফিরে দেখি চৌকাঠের ফাঁক গলে ঢুকে পড়েছে একটু নতুন গন্ধ, যা মা নয়, যেটা খুব গা জ্বালানো। নতুন সেই গন্ধটাই আমার খাবারের স্বাদ বদলে দিল, আমার খেলাধুলার সময়টুকু কেড়ে নিয়ে দিল। এক গাদা দায়িত্ব, আমার খেলনার বাক্স তালা পড়ে যায়, আর ঘরে এক কোণায় আমি দিনে দিনে অচেনা হয়ে যাই। নতুন মায়ের মুখে হাসি থাকলেও শুধু ছিল অবহেলা আর আচরণ, ছিল একটা অদৃশ্য শীতলতা, যেন এক প্রকার জোর করে সহ্য করছে আমায়। যে আমি এক গ্লাস জল অবধি নিজে হাতে নিয়ে খেতাম না, সেই আমি ঘরের কাজ করতে বাধ্য হয়ে 8 বছরের বয়সে থেকে সাংসারিক কাজের দায়িত্ব আমার উপর দেওয়া হয়। এদিন দুপুরে ঘর মোছা শেষ না করে ক্লান্ত আমি পড়ে গেলাম। সে রেগে গিয়ে বলছিল, তোর তো কিছুই করতে ইচ্ছা করে না, সবসময় বায়না ধরস, মায়ের মতন অলস হয়েছিস, দেখিস কপালটা তার মতন যেন না হয়। সেদিন প্রথম বুঝলাম, একটা মেয়ের কপাল পোড়া কেবল তখনই নয় যখন তার মা ছেড়ে যায়, তখন পড়ে যখন তার দোষ হয়ে যায় মায়ের ছায়া হওয়া। সেই রাত্রে বালিশে মুখে গুজিয়ে অনেক কেঁদেছিলাম। মায়ের উপর জন্মে অনেক ক্ষোভ আর রাগ। উনি গেলেন, অথচ আমার কথা একবারও ভাবলেন না। কেন আমার নিয়ে গেলেন না? এই অপরিচিতের সংসারে আমায় কেন ফেলে গেলেন? বাবার সংসারের মতন আমি কি তার বোঝা? সেই সময়টা আমার জীবনের সব চাওয়া পাওয়াগুলো যেন খাঁচাবন্দি হয়ে গেল। স্কুলে ভালো ফল করলে কেউ জিজ্ঞেস করতো না কি চাস বড় হয়ে, বরং জিজ্ঞেস করতো তোর বাবা নাকি আরেকটা বিয়ে করছে, সেজন্য তোর মা নাকি তোকে একলা ফেলে চলে গেছে, এখন পড়াশোনা করতেও লাভ নেই, দেখবি তোর বাবা তোর সৎমার কথা মাফিক তোকে শিগগিরই বিয়ে দিয়ে দিবে। আমি জবাব দিতাম না, শুধু আমার প্রতি মানুষের করুণাময় চাইনি দেখতাম আর কান্না চেপে রাখতাম। মা চলে যাওয়ার পর যে কয়টা ঈদ জন্ম গেছে, তাই নতুন মায়ের জন্য থাকতো, আর আমার জন্য থাকতো তার মেয়ের ব্যবহৃত পুরনো জামা। হ্যাঁ, বলা হয়নি, বিয়ের মাস 2-1 মাথায় বাবার ছোট বউ হয়, দ্বিতীয় ঘরে এক কন্যা এবং পরবর্তী এক পুত্র হন বাবা। সেদিন তার কন্যা এলো খুশিতে, প্রতিবেশী মাঝে মিষ্টি বিতরণ করে। বাবার চোখে সেদিন অমানিক খুশি দেখেছিলাম। সেদিন আমি জানলাম, মা মানে শুধু বুকের দুধ খাওয়ানো না, মা মানে আমারটা বলে দাবি করা একরাশ ভালোবাসা। আর সেই দাবি শব্দটা আমার জীবন থেকে মুছে যায়। বাবা দ্বিতীয় ঘরে কন্যা জন্মের পর সেই কন্যার গায়ের রং আমার মতন না, গ্রাম্য ভাষা যাকে বলে দুধের আলতা। বাবা শখ করে মেয়ের নাম রাখলেন অপরূপা আর ছেলের নাম রাখলেন অলি। বাড়ির প্রতিটা হাসি, আদর, রঙিন জামা, সুন্দর চুল বেঁধে স্কুলে নিয়ে যাওয়া, সব কিছুই বরাদ্দ হয়ে যায় অপরূপার জন্য। আমি যেন হয়ে যাই সবার অতিরিক্ত ঘাড়ের বোঝা। একদিন স্কুলে প্রজেক্ট বানাতে গিয়ে বাবার কাছে 100 টাকা চাইলাম। তিনি বললেন, এখন আমার কাছে টাকা হবে না, পরে নিস। অথচ যখন ছোট মেয়ে আইসক্রিম বায়না করলো, বাবা তখন ছুটে গিয়ে বড় একটা আইসক্রিম বক্স নিয়ে আসলো। তখন প্রথম বুঝলাম, বাবাও সে আদরের তালিকা, আর আমার একার নাম নেই। হয়তো নামখানা মুছে গেছে, এইসব এক সময় সয়ে যায়। তবে আমার সবচেয়ে কষ্ট হতো রাত্রে, যখন বাবার ছোট বউ এসে নিজের মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়াতো আর আমার দিকে ফিরেও চাইতো না। আমি তখন বালিশ মুখে গুজে কল্পনা নিজে
মাকে ডাকতাম, মা তুমি শুনতেছো, আমি খুব কষ্টে আছি, তুমি এসে আমাকে নিয়ে যাও। সেই রাতে আমি ভয়ে ভয়ে জ্বর আসে, সেই জ্বরে তিনি রাত 2 দিন বিছানা পড়ে, বিছানা হুঁশ ছিল না। সবাই ভেবেছিল তাদেরকে মুক্তি দিয়ে ওপারে পাড়ি জমাবে, কিন্তু তৃতীয় দিন অসুস্থ হয়ে সকলে ইচ্ছা জল ঢেলে দেয়। তবে সেদিন থেকে আমি মাকে নিয়ে স্বপ্ন দেখি এক সময় বড় হতে হবে। আমি কেবল চুপ থাকা শিখে ফেললাম। আমার বিয়েটা ছিল অনেকটা পালানোর মতন। আমি একটা নতুন ঠিকানা, নিজের জন্য ভালোবাসা খুঁজতে চেয়েছিলাম। ভেবেছিলাম যদি মা যেতে পারে তাহলে আমি কেন একা পড়ে থাকবো। ভালোবাসা, আদর, যত্ন, লোভে মাত্র 16 বছরের বয়সে বাবার কাছে বিয়ে প্রস্তাব আসতো। আমি রাজি হয়ে যাই। মনে মনে ভাবছিলাম একবার আমি কারো প্রথম হব, কারো নিজের হব, এমন একজন হব যাকে কেউ অনেক ভালোবাসে, যার ছোটবেলার দুঃখগুলো সেই মুছে দিবে। কিন্তু ভাগ্য লেখন ছিল অন্য কিছু। আমার কপালে সুখ আসবে এটা হতে পারে না। ভাগ্য ছিল আমি দুঃখের সাগরে ভাসি। বিয়ের সময় যখন আমার নামটা ওর পাশে লেখা হলো, খুশিতে আমার চোখ অশ্রু এসে হেনা দিল। সবাই ভাবে বাবাকে ছেড়ে যাচ্ছি, তাই হয়তো কাঁদছি, অথচ আমি কাঁদছিলাম অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়ে। তানভীর আমার খুব যত্ন করতো, উপহার দিত, হাত ধরে হাঁটতো, আমার কথা শুনে মুগ্ধ চোখে বলতো, লাবণ্য তুমি আমার শান্তি। আমার মতন একটা মেয়ে যে কৈশোর থেকে আপন শব্দটা খুঁজেছে, সে তো এমন ভালোবাসার চোখ বন্ধ করে ভেসে যেতে বাধ্য। শাশুড়িকে প্রথম কঠিন মনে হলো। ধীরে ধীরে আমি এ সম্পর্কে তৈরি করছিলাম, রান্নাঘরের দায়িত্ব নিলাম, ঘরে খুনিনাটি জিনিসে মন দিলাম। একদিন শাশুড়ি বলল, লাবণ্য তোকে ছাড়া আমি একটা দিনও কল্পনা করতে পারি না। ভাগ্যিস তোর ছেলের বউ এনেছি, নইলে তো সংসারে একটা মেয়ে পেতাম না। তুই খুব লক্ষ্মী মেয়ে। যেদিন মনে হচ্ছিল হ্যাঁ হয়তো আমি নিজেকে খুঁজে পাচ্ছি এই সংসারে, এই বাড়ির লোকজন সবাই আমার নিজে। কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হয় না। 3 বছর মাথায় একদিন দুপুরবেলা দরজা করে নিয়ে এক নারী হাজির হলো। সে এসে বলল, আমি এই বাড়ির বড় বউ। তানভীরের সঙ্গে আমার বিয়ে হয়েছে 4 বছর আগে। আমার মাথায় ভাঁজ পড়ার মতন লাগলো, সব কিছু যেন থমকে গেল। কিন্তু আশ্চর্য বিষয়, আমার স্বামী চুপ রইল, একটা কথাও বলল না। শাশুড়ি এসে চিৎকার করলো, এই মাইয়া পাগল, ওই তুই আগে বলছিলি ওর সাথে আমার সম্পর্ক নাই, এখন নাটক করস কেন? কিন্তু মেয়েটা তখন নীরব থাকলো না। সে কাগজপত্র বের করলো, এবার নিঘেনামা, ছবি, ম্যাজিস্ট্রেট, স্ক্রিনশট, সব কিছু এত নিখুঁত ছিল ভুল প্রমাণ করা যায় না। সব দেখে শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম, মাথা কাজ করা বন্ধ করে দিলাম। বুঝলাম তানভীর আরও মেয়ের মাঝে ছিল, সবটা তার পরিবার জানতো, সবটা জেনেও আমার কাছ থেকে এত বছর সব লুকিয়ে রেখেছিল। এসব সহ্য না করতে পেরে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর নিজের চারিদিকে মানুষের জটলা দেখতে পাই। পাড়া প্রতিবেশী এসে ভিড় করে, তারা যেন ঠিক সেই ভাষাতে ফিরল যেটা আমি ছোটবেলা শুনেছি। আহারে অল্প বয়সে মাইয়াটা সতীনের লইয়া ঘর করব, এত বছর পর আমি আবার সেই আহারের পর পাত্রী হয়ে গেলাম। সেদিন বিকেলে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, আমার চোখ এক ফোঁটা জল ছিল না, কিন্তু ভেতরটা শুকিয়ে যাচ্ছিল। ভেতরে যেন কেউ ধীরে ধীরে আমাকে ঘুরিয়ে দিচ্ছিল। শ্বশুরবাড়ি কেউ সান্ত্বনা দেয়নি, শুধু প্রশ্ন ছড়িয়ে দিয়েছিল, তুমি জানতে পারো নাই, তুমি কি এতটাই বোকা ছিলে? অথচ তারা জানতো তানভীরের সাথে মেয়েটার সম্পর্ক ছিল। কোনো কারণে আমার শাশুড়ি মেয়েটাকে বাড়ির বউ করতে চায়নি, তাই সে একমাত্র পুত্র আদেশ করে মেয়েটাকে ছাড়া। তানভীর তখন মায়ের হ্যাঁতে হ্যাঁ মেলানো নিজের প্রেমিকা ছাড়তে পারেনি, তাকে সারা জীবনের জন্য গ্রহণ করে নেয়। সারাদিন মানুষের আজে বাজে কথা শুনে কাটলো। রাত্রেবেলা নিজের কক্ষে টুকে আসাতে হয়তো তানভীর বিষয়টা নিয়ে খোলামেলাভাবে আমার সাথে কথা বলবে, এমন কিছু ঘটেনি। ঘরে ঢুকে দেখি তো নিজের ফোনে মুখ গুঞ্জে বসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন খুব স্বাভাবিক ঘটনা। সে রাত্রে আমার রান্নাঘরের জানালা পাশে বসেছিল, এক ফোঁটা বাতাস ছিল, তবু মনে হচ্ছিল ওই ঘরে আমি দম নিচ্ছে পারছি না। আমার চোখে তখন বাবার বাড়ির ছোট্ট ঘরের দৃশ্য ভেসে উঠলো, যেখানে একদিন আমি নিজের ঘরে ভেবেছিলাম এক মুহূর্তে যা গুছিয়ে যায়, নিজের যা আমার শৈশব ভেঙে দেয়। আমার পরিবার সেদিন পর থেকে আমি হয়ে গেলাম কুচুরিপানা, ভারসাম্য অপ্রয়োজনীয়। পরের দিন সকালটা কেমন যেন ঘোলাটে হয়ে আসে। শাশুড়ি ভোরে উঠে আমাকে ডাকেন না, 4 কাপ রাখেন নিজের পাশে। 3 বছর এই প্রথম তার কাছে থেকে এমন আচরণ পাই। আমার ননদ যে এখনও অবিবাহিত, সে চোখে দৃষ্টিতে বোঝে না। তুই এত বোকা ছিলি, এতদিন কিছুই বুঝিস না। আমি চুপ করে দাঁড়িয়ে থেকে বারান্দা কোণে আমার পাশে রাখা একটা শুকনো টবের মতন, যা ভেতর কিছু নেই, তবু রোদ্রে পুড়তে হয় প্রতিদিন। স্বামী এখন কিছুই বলেনি, তবে তার ফোনের বাটনটা বদলেছে। আগে এই কল এলে আড়ালে গিয়ে কথা বলতো, আর এখন আমার সামনেই বড় বউর সাথে রাতভর ফোন আলাপ করে। মাঝে মাঝে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। একবার সাহস করে জিজ্ঞাসা করছিলাম, ওই মেয়েটা সত্যি তোমার স্ত্রী? সে বলছিল, তুমি তো আসোই, এখন অতীত নিয়ে পরে কথা হবে। পরে কখন, কোন দিন? এরকম পরে তো আমি বহুবার শুনেছি, তবে আমি প্রশ্ন উত্তর দিতে পারিনি। হঠাৎ একদিন সেই মেয়েটা সে আবারও আসে, এইবার তাকে কোলে শিশুকে নিয়ে।
নিয়ে বলে আমার স্বামী এইটা তার ছেলে। শাশুড়ি তখন ঘরের ভিতরে বসে থাকেন, কোনো কথা বলেন না। আমি আবার সেই অদৃশ্য মেয়েটা হয়ে যাই ওপর সংসার কিছু নির্ভর করে না, কিন্তু থাকলে সবার সুবিধা। মেয়েটার নামে তো বলা হয়নি, মেয়েটার নাম হয়েছিল শিউলি। নামের মতন মেয়েটা দেখতে একদম শিউলি ফুলের মতনই সুন্দর, স্নিগ্ধ। এদিকে আমি হলাম তামাট বর্ণের শিউলি ফুলের মতন, মেয়েটা ধবধবে ফর্সা, কি সুন্দর চোখ জোড়া, ভ্রুগুলো টানা টানা, কাঁদলে ফেলে। এত মায়াবী সুন্দরী প্রেমিকা তানভীর কেন কারো পক্ষে প্রতারণা করা অসম্ভব। শাশুড়ি আপাতত থাকা সত্ত্বে শিউলিকে তানভীরের ঘরে তুলে, যেহেতু সে তার প্রথম স্ত্রী, তাই মুখ বুঝে শাশুড়ি সবটা সহ্য করে নেয়। ঝড় বস্তুর মতন এক কোণে দাঁড়িয়ে চুপচাপ তানভীর বিয়ে করে আনা প্রেমিকা নিজে ককে ঢুকতে দেখেনি। একদিন বিয়ে করে সে যে ঘরে এনে আমার তুলেছে, আজকের পর থেকে সে ঘরে থাকা অন্য কেউ না। স্মৃতি হাওড়া শৈশবে দিনটা মনে পড়ে, যেদিন বাবা বউ নিয়ে ফিরেছিল। মা ঠিক এইভাবে শাড়ি আঁচল মুখে বন্দি করে এক পাশে দাঁড়িয়েছিল। তার চোখে কেন অশ্রু ছিল না কোনের বেদনা, তার বদলে ছিল একরাশ ভিন্ন ও সংসার ভাঙতে দেখার দৃশ্য। আশ্চর্যভাবে আজ আমার ওই রকমই লাগছে, না কোনো দুঃখ যন্ত্রণা কিছু অনুভব করতে পারছি না। নিজেকে কেমন পাথর লাগছে। আচ্ছা, সেদিন মায়ের এমন লেগেছিল, সেই রাত দরজা বন্ধ করে প্রচুর কেঁদে ছিলাম। মনে হচ্ছিল আমি আবার সেই লাবণ্য হয়ে গেছি।